রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং শক্তিগড়ে তারা ল্যাংচা খেয়েছেন তা নিয়ে এটা সকাল থেকে একটা কটাক্ষ চলছে তাদেরকে, এবং মুখ্যমন্ত্রী বিষয়টাকে সামনে এনেছেন, যদিও তারা এখনো রামপুরহাট পৌঁছতে পারেননি, সবে সিউড়িতে গিয়ে পৌঁছেছেন। এই সফরকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, রামপুরহাটে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক, নিন্দনীয় ঘটনা। কিন্তু তা নিয়ে যে সস্তা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করার চেষ্টা করছে সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। যে ঘটনা ঘটেছে যত দুঃখজনক, নিন্দনীয়, কিন্তু রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন, সমস্ত রকমভাবে তার তদন্তের কাজ চলছে। ওসিকে ক্লোজ করা হয়েছে, এসডিপিওকে সরানো হয়েছে, সিট গঠন করা হয়েছে, অর্থাৎ একটি অনভিপ্রেত ঘটনা ঘটার পর যা যা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার সেটি করেছেন। আগে এটাই হতো না, পরের পর গণহত্যা বাম জমানায় হয়েছে, বিজেপির রাজ্যগুলিতে পরের পর ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কিন্তু রাজ্য সরকার সংবেদনশীল নয় সেসব ক্ষেত্রে। এক্ষেত্রে হয়েছে। এখন বিজেপি শকুনের রাজনীতি করছে, যে কারণে আমরা ইতিমধ্যেই বলেছি বৃহত্তর ষড়যন্ত্রের দিকগুলি খতিয়ে দেখার কথা। যে প্রসঙ্গটা কাল বিকেলে দেখে খারাপ লাগলো, যখন বিজেপির লোডশেডিংয়ে জেতা তথাকথিত বিরোধী দলনেতা এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, মুখে একটা তৃপ্তি কাজ করছে, মুখে একটা হাসির ভাব কাজ করছে, যেন মৃতদেহগুলো দরকার ছিল তাদের সস্তা রাজনীতি করার জন্য। আজ আমরা কি দেখলাম, যে বিজেপির বিধায়করা নাকি ঘটনাস্থলে যাবেন। যান, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যে যখন অঘটন ঘটছে আমাদের প্রতিনিধি দল গেলে যেতে দেওয়া হচ্ছে না, রাস্তায় আটকানো হচ্ছে, এয়ারপোর্টে আটকানো হচ্ছে। কিন্তু বাংলায় এটা হবে না, যার যাওয়ার ইচ্ছা তিনি যান, পশ্চিমবঙ্গ বাধা দিচ্ছে না, গণতন্ত্র আছে। এখন আমরা দেখলাম বিজেপি বিধায়কদের যে লাক্সারি বাস, বিলাসবহুল বাস এবং কিছু গাড়ি শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে। এবার কেউ বলতে পারেন গণতান্ত্রিক দেশে ল্যাংচা খাওয়াটা কোনো অপরাধ নয়, কেউ বলতে পারেন খিদে পেলে খাওয়ার জন্য দাঁড়ানো যেতে পারে, কেউ বলতে পারেন অন্য কোনো প্রাকৃতিক কারণেও দাঁড়ানো যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই, যে দৃশ্যটা দেখা গেল যে ল্যাংচার দোকানগুলির সামনে বেশ একটা উৎসবের মেজাজ, শক্তিগড়ের ল্যাংচা খেতে হবে, তারা ল্যাংচা খাচ্ছেন। কোথায় দাঁড়ায় বাস? এগুলো একেবারে ট্যুরিস্ট বাস, যারা পিকনিক থেকে ফেরেন, যারা উৎসবের মেজাজে থাকেন, যারা বেড়াতে যান। যদি তাদের চা খাওয়ার দরকার হতো, যদি তাদের অন্য কোনো কিছু দরকার হতো, ওই রাস্তায় অনেক ছোটোখাটো নানা ধরনের দোকান ছিল। কিন্তু শক্তিগড়ের ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে তারা, কখনো বিজেপি নেতা, কখনো তার সঙ্গী, কখনো সঙ্গে আরও যারা আছেন, তারা হই হই করে ল্যাংচা খেতে যাচ্ছেন। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, যেখানে আমরা বলছি মৃত্যু দুর্খের, আমাদের নেতা মারা গিয়েছেন, তারপরে যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে মারা গিয়েছেন, তারাও তৃণমূলের সমর্থক। আমরা যেখানে ঘটনার নিন্দা করছি, তদন্তের ব্যবস্থা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল যাচ্ছেন, সেখানে যদি বিজেপির নেতারা এইভাবে সেখানে গিয়ে হাজির হয় উৎসবের মেজাজে, ল্যাংচার খাওয়ার একটা মেজাজে, তো সেটা তো নিশ্চিতভাবে কটাক্ষ করার মতো বিষয় এবং সেগুলি চোখে লেগে যায়। আমরা সেটাই মানুষকে দেখাচ্ছি, রাজনীতির কোনো সিরিয়াস রাজনৈতিক কর্মসূচি যেখানে কিছু মৃত্যু ঘটেছে, সেখানে নাকি দেখতে যাচ্ছে একটা রাজনৈতিক দল। এই দেখতে যাওয়া কর্মসূচির মধ্যে শক্তিগড়ের ল্যাংচা খাওয়া পড়তে পারে না। আর যদি পড়ে তাহলে ধরে নিতে হবে যে তারা আন্তরিকভাবে কোনো ইস্যুতে নেই, তারা একটা সস্তা রাজনীতি করছেন, চটকের রাজনীতি করছেন, ফলে ইস্যুটা তাদের অন্তঃস্পর্শ করছে না। তারা জানেন রাজ্য সরকার যা যা করেছে যথেষ্ট, তারা লোক দেখানো নাটক করছেন। সেই কারণেই যা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, ল্যাংচা খেতে হবে, শক্তিগড়ে দাঁড়াতে হবে, তারা সেটা করেছেন। বামেরাও সকাল সিপিএম রাজ্য সম্পাদক তিনি হয়ে গেছেন সকালবেলা, তাকে ঢুকতে দেওয়া হয়নি, সে জোর করে ঢুকেছেন ঘটনাস্থলে। আমি একটা কথা বলি, রামপুরহাটের ঘটনা
নিন্দনীয়, প্রতিবাদযোগ্য, দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু স্থানীয় কোনো রাজনৈতিক মেরুকরণ এখানে কাজ করছে না, এটার সঙ্গে বৃহত্তর রাজনীতি জড়িত। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করার করেছেন। কারা রাজনীতি করছে? সিপিএম। কারা রাজনীতি করছে? বিজেপি। আমরা রামপুরহাটের ঘটনা অনভিপ্রেত, অবাঞ্ছিত, আমরা বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছি। কিন্তু সরকার, সংবেদনশীল সরকার, যা যা করণীয়, যা যা ব্যবস্থা নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত চলছে। কোন সিপিএম? যে সিপিএম মরিচঝাঁপি, যে সিপিএম সাঁইবাড়ি, যে সিপিএম বিজন সেতুর উপরে 13 জন, 14 জন, 15 জন আনন্দমার্গ সন্ন্যাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা, যে সিপিএম 1993 সালের 21শে জুলাইয়ের কলকাতার রাজপথে গণহত্যা, যে সিপিএম ছোট আঙাড়িয়া, যে সিপিএম সুজপুর, যে সিপিএম নানুর, যে সিপিএম নেতাই, যে সিপিএম এর বন্দুকের গুলিতে কুচবিহারে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের মৃতদেহের সারি, যে সিপিএম এর সন্ত্রাসে বাসন্তীতে বামফ্রন্টের মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ এবং আত্মীয়ার মৃত্যু, সেই সিপিএম আজকে সন্ত্রাসের কথা বলতে এসছে। এটা হয় কোন বিজেপি? যে বিজেপি গুজরাটের দাঙ্গা, যে বিজেপি দিল্লির দাঙ্গা, উত্তরপ্রদেশ, যে বিজেপি একের পর এক অঘটন, ত্রিপুরা সন্ত্রাস, থানা আক্রমণ, বিজেপি শাসিত রাজ্যগুলি এনডিএ শাসিত। গত সপ্তাহে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভায়, গুজরাটে মাত্র 2 বছরে 188টি কাস্টাডি ডেথ। এনডিএর সরকার বিহার লক আপ ডেথের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এত গন্ডগোল, থানার মধ্যে পুলিশ কর্মীর মৃত্যু, হত্যা। সেই বিজেপি রাজনীতি করছে এখানে। ফলে তারা যেটা কোনো রাজনৈতিক ইস্যু তৈরির একটা চেষ্টা করছেন, নিজেদের স্বার্থে মৃতদেহকে ব্যবহার করছেন। প্রতিবাদ কর্মসূচি কখন হয়? কোনো ঘটনা ঘটলো, সরকার যদি ব্যবস্থা না নেয়, যেটা বামফ্রন্ট সরকার করে এসছে, যেটা গুজরাটের দাঙ্গার পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত নরেন্দ্র মোদীকে বলেছিলেন রাজধর্ম পালন করুন, কিন্তু 356 জারি করেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিপিএম, এই বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, পরিযায়ী বিজেপি, মানুষের কাছে প্রত্যাখ্যাত, পেছনে দরজা দিয়ে নাক গলাবার চেষ্টা করছে। যারা সিবিআই ইডি থেকে বাঁচতে তৎকাল বিজেপির হয়ে চিৎকার করার জন্য গিয়েছে, তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছে। ফলে এদের, বাম, বিজেপি, কংগ্রেস, এদের কোনো নৈতিক অধিকার নেই এই ধরনের বিষয়ে কথা বলার। বাংলায় দীর্ঘ সন্ত্রাসের জমানাকে শেষ করে তৃণমূল ক্ষমতায় এসছে, সরকার পরিচালনা করছে। দুর্ভাগ্যজনক, দুঃখজনক কোনো ঘটনা ঘটে থাকলে যথাযথ তদন্তের ব্যবস্থা হয়েছে। সেখানে সস্তা রাজনীতি করছেন যারা, এই বাম, এই বিজেপি, এই কংগ্রেস, তাদের নিজেদের রেকর্ডে যে অফেন্সগুলো রয়েছে, যে ইতিহাস রয়েছে, তারপর তাদের এই নিয়ে কোনো কথা বলার নৈতিক অধিকার নেই। একটা ল্যাংচার প্রসঙ্গে বসি, এটা হিসেব পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে শক্তিগড়ে ল্যাংচা খেতে নেমে 1260 টাকার তারা বিল করেছেন। তাতে 59 পিস ল্যাংচা খেয়েছেন, সীতাভোগের প্যাকেট আছে, আরো বিভিন্ন খাবার আছে। এই যে 1260 টাকার সময় নিয়ে তারা সেখানে খেলেন, এই আপনারা যেটা বারবার ধরে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তারা যখন একটা যেতে ওনারা তো রাজনৈতিক কর্মসূচিতে যাননি, ওনারা পিকনিক করতে গেছিলেন। ওখানে যাবেন, ফটো সেশন করবেন, চলে আসবেন। সেই জন্যই শক্তিগড়ে যেরকম ট্যুরিস্টরা দাঁড়ায়, তেমনই তারা রাজনৈতিক ট্যুরিস্ট। তারা শক্তিগড়ের ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়েছেন, খেয়েছেন, বিল হয়েছে। এখন কপিস হয়েছে কি বিল হয়েছে সেগুলো তারা বলতে পারবেন। আমরা শুধু, যেহেতু এটা সার্বিকভাবে যে এটা রাজনৈতিক কর্মসূচি নয়, ওরা সস্তা রাজনীতি করছেন। এত মৃত্যুর ঘটনা যেখানে, সেখানে দল বেঁধে কেউ শক্তিগড়ের ল্যাংচা খেতে যেতে পারে না। কটা ল্যাংচা কে খেলেন এটা বড় কথা নয়। দেখা যাচ্ছে প্রচুর ল্যাংচা বিক্রি হয়েছে, হোক, আমরা তার মধ্যে নয়, আমরা বোঝাতে চাইছি মানসিকতাটা।
যেখানে এত মৃত্যুর ঘটনা দেখতে কোনো রাজনৈতিক দল যায়, সেখানে যাওয়ার আগেই শক্তিগড়ে ল্যাংচা খেতে বসে গেলেন তারা। এর থেকে প্রমাণিত হয় যে তারা সস্তা রাজনীতি করছেন, রাজনৈতিক ট্যুরিজম এটা ওনাদের, এর সঙ্গে কোনো সম্পর্ক মূল ইস্যুর নেই। আর আমি আচ্ছা বল। হ্যাঁ কুণালদা, আগামীকাল ফের শুনানি হবে, আজকের মতন শুনানি শেষ। আজকের নির্দেশ রাজ্যকেই কিন্তু তদন্তের প্রথম সুযোগ দিচ্ছে আদালত। একাধিক নির্দেশ, সিসিটিভি দিয়ে মুড়ে ফেলতে হবে এবং রেকর্ডিং করতে হবে, বা সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কি বলবেন পুরো আগামীকাল দুটোর মধ্যে রিপোর্ট চেয়েছে। দেখুন আদালত সিএফএসএল নমুনা সংগ্রহ করবে। দেখুন আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য আমরা করব না। আদালতের রায় পুরোটা খতিয়ে দেখে আমাদের সংশ্লিষ্ট যারা বিষয়টি দেখছেন তারা আরও বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলি যে আদালতও নিশ্চিতভাবে অনুভব করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার এই তদন্তের ক্ষেত্রে যা যা পদক্ষেপ নিয়েছেন সেইটা বাস্তবোচিত এবং গ্রহণযোগ্য, ফলে সেই তদন্তই আপাতত চলবে, বিকল্প কিছু আদালত ভাবছেন না। আর আদালত, যেটা আপনাদের কাছ থেকে শুনছি, যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন যে এইটা করা উচিত বা করতে হবে, তো সেটা হয়তো সিটে তদন্তকারীরা তাদের পরিকল্পনা বা নিয়মের মধ্যে হয়তো সেগুলো এমনিতেই পড়ছে। তার বাইরেও যদি আদালত কিছু বলে থাকেন, নিশ্চিতভাবেই আদালতের রায় যখন যথাযথ সম্মান পাবে এবং রাজ্য সরকার এবং পুলিশ যথাযথ পদক্ষেপে ইস্যুটি সামলাচ্ছেন, যথাযথ পদক্ষেপে তারা তদন্তের ব্যবস্থা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো দোষী রেহাই পাবেন না, বৃহত্তর ষড়যন্ত্র যেটা আছে আমরা তাতেও তদন্তে জোর দেওয়ার অনুরোধ রেখেছি। ফলে আদালত পুলিশের উপর রাজ্য সরকারের তদন্তের প্রক্রিয়ায় আস্থা রেখে এটা প্রমাণ করে দিলেন যে রাজ্য সরকার এই তদন্ত নিয়ে সঠিক পথে চলছে। আমি আরেকটি বিষয়টি তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলবেন। আমরা কেন বৃহত্তর ষড়যন্ত্র এই শব্দটা আমরা কেন জোর দিচ্ছি সেটা জয়প্রকাশবাবু একটু ব্যাখ্যা করবেন। উনি এরম নয় যে উনি তৃণমূল থেকে ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন। জয়প্রকাশবাবু বিজেপির অন্যতম শীর্ষ নেতা ছিলেন। কাছ থেকে তার কিছু জিনিস দেখার অভিজ্ঞতা হয়েছে, কিছু বৈঠকে থাকার অভিজ্ঞতা হয়েছে এবং সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে তার ভালো লাগেনি। তিনি তার দিল্লির নেতৃত্বকেও জানিয়েছেন, সেগুলি সংশোধন হয়নি বলে তিনি শেষ পর্যন্ত বাংলার স্বার্থে কাজ করার জন্য, মানুষের স্বার্থে কাজ করার জন্য। একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে এই বীরভূমে মানে খুনের বদলা খুনি, এটা কি একটা ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে? মানে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এটা মানে যতক্ষণ রাজ্য সরকার তৃণমূলের এর আগে বামফ্রন্ট জমানাতে আমরা দেখেছি কি পরিমাণ সন্ত্রাস হয়েছে, সেটা কমতে 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 এটা একটা সমাজ রাতারাতি একটা ভয়ঙ্কর জায়গা থাকলে সেটাকে একেবারে পুরোদস্তুর বিশুদ্ধ করে দেওয়া তো এটা জাদুর ব্যাপার। কিন্তু এই সরকার, এই প্রশাসন বাম জমানার সন্ত্রাস, বাম জমানার গণহত্যা, বাম জমানার পরের পর যে ভয়ঙ্কর রক্তাক্ত ছবি, সেটা অনেকটা 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 কমিয়ে এনে মানুষকে একটা সুরক্ষার বাতাবরণে রেখেছেন। আমরা একটি অনভিপ্রেত ঘটনাও চাই না, তার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। গণহত্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, শুভেন্দু অধিকারী বলেছেন। আরে এইটা না বললে তো শুভেন্দু অধিকারী সিবিআই ইডিতে অ্যারেস্ট হবেন। আমি তো বারবার বলছি, শুভেন্দু অধিকারীর গলায় বকলেস দিয়ে বিজেপি পার্টি অফিসের সামনে ঘেউ ঘেউ করার জন্য বেঁধে রাখা আছে, কারণ বিজেপি পার্টি অফিসে নারদার এফআইআরটা আছে, এফআইআর নেম শুভেন্দু অধিকারী, সারদার নথিগুলি আছে, সেখানে শুভেন্দু অধিকারী ক কোটি টাকা নিয়েছেন লেখা রয়েছে। ফলে শুভেন্দু অধিকারী নিজেকে বাঁচাতে বিজেপিতে গিয়েছেন। তার কাজই হচ্ছে তৃণমূলের দিকে বা এই সরকারের দিকে বা মুখ্যমন্ত্রীর দিকে কুৎসা তৈরি করা। ফলে যার প্রাথমিকতা হচ্ছে নিজেকে বাঁচানো, তদন্তের বাইরে রাখা, তো সে এই ধরনের ঘেউ ঘেউ করবে, এর কথার কি উত্তর হয়?
দুজন না আরো 12 জন পুলিশ কর্মীদের ক্লোজ করা হলো মোট 14 জন। আমি এটা তো তদন্তের প্রসেস, ফলে সিট যখন তদন্ত করছেন তারা তদন্তের পর্যায়ক্রমে এক একটা পদক্ষেপ নেবেন, তাই নিয়ে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কোনো প্রতিক্রিয়া দেওয়া কোনো অবস্থাতেই পুলিশের একটা লুপ মানে ল্যাপস ছিল না, এর কোনো মানেটাই আমরা এখন করছি না। তার কারণ হচ্ছে তদন্তটা করছে সিট, এবং সিট তদন্তের ক্ষেত্রে কিছু কিছু স্টেপ নিচ্ছেন, ফলে এই স্টেপগুলির ক্ষেত্রে আলাদা করে কোনো মন্তব্য করার এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। জয়। আপনারা শুনেছেন যে গতকালের ঘটনা নিয়ে আমাদের দলের যেটা অবস্থান সেটা কুণাল ভালোভাবে বলেছেন, মাননীয়া কিছুক্ষণ আগে আজ সকালেও আবার বলেছেন, গতকালও বলেছেন যে দুঃখজনক, নিন্দনীয়, দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমরা দলের পক্ষ থেকে যেভাবে সাইবাড়ি, নেতাই বা মরিচঝাঁপি বিভিন্ন ঘটনার যেভাবে নিন্দা করেছি, এই ঘটনারও সেইভাবেই নিন্দা করছি। এবং আমরা চাই যে বাংলায় যেন এরকম ঘটনা না হয়, এবং শাসক দল হিসেবে যা যা বন্দোবস্ত নেওয়ার কথা সরকার সেই রকম নিয়েছেন। এইটা নিয়ে আমি আর বিশদ বলতে যাচ্ছি না, কুণাল অলরেডি এর মধ্যেই বলেছে। কিন্তু একটি ঘটনা আমার না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের আমি দৃষ্টি নিয়ে যাচ্ছি যে একটি সুকান্তবাবু সভাপতি হওয়ার পরের একটি ঘটনা। তখন উপনির্বাচন, ভবানীপুরের উপনির্বাচন, সেই সময় আমাদের দক্ষিণ 24 পরগনার, তখনকার বিজেপির দক্ষিণ 24 পরগনার একজন ক্যান্ডিডেট মারা যান। তার মৃতদেহ নিয়ে কালীঘাটে আসা হয়, আপনাদের বোধহয় মনে আছে, মানসবাবু। এবং সেখানটাতে সুকান্তবাবু সেই তার দেহ নিয়ে রাজনীতির কথা যে উঠেছে সেইটা নিয়ে বলছি। তিনি আসার চেষ্টা করেন, কালীঘাটে মাননীয়ার বাড়ির সামনে নিয়ে যাব ইত্যাদি ইত্যাদি, সেখানটাতে একটা ঘটনা। এই ঘটনার পরের দিন যখন বিজেপি দপ্তরে বিভিন্ন নেতাদের মধ্যে বসে, পদাধিকারী এবং নেতাদের মধ্যে বসে আলোচনা হচ্ছিল, তখন নানা রকম আলোচনায় একটি কথা উঠে আসে যে শুভেন্দুবাবু বলেন যে এই রকম একটা মৃতদেহ একটা দিয়ে কিছু হবে না এখনকার অবস্থায়, আমাদের একটা নন্দীগ্রাম যদি করিয়ে দিতে পারি তাহলেই কেল্লা ফতে। এবং এই যে মনোভাব, তখন কিন্তু আমার মনে আছে আমি বলেছিলাম নন্দীগ্রাম হলে কেল্লা ফতে কী হবে, নন্দীগ্রামের ঘটনায় তো রাষ্ট্রপতি শাসন হয়নি। তুমি বলছো নন্দীগ্রাম আর একটা করে দিতে পারি, যদি করিয়ে দেওয়ার কথা উঠেছিল, তার মানে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড মাস কিলিং, গণহত্যা। যখন আমি বলি তাতে তো নন্দীগ্রামের সময় তুমি বলছো যদি ধরেও নি তর্কের খাতিরে, তাতে তো রাষ্ট্রপতি শাসন হয়নি, তখন বলেন আরে সেই সময় তো ছিল ইউপিএ গভর্নমেন্ট, এখন তো আমাদের গভর্নমেন্ট আছে সেন্টারে আর আমাদের রাজ্যপাল আছে। আজ গত পরশুর ঘটনার পর থেকে আমার মাথায় এটাই ঘুরছে যে যেখানে এই ঘটনা ঘটছে, যেভাবে ঘটনা ঘটছে, যেভাবে রাজ্যপাল রিয়্যাক্ট করছেন, যেভাবে এই ঘটনার 3 দিন আগে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির নেতারা বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন দরকার, যেভাবে আজকের লোকসভায় যেভাবে বিজেপির রাজ্য নেতারা কথা তুলছেন এবং অনেকেই 356, 355 কথা বলছেন, এই সমস্তটা এক করলে একটা চিত্রনাট্য পরিষ্কার হচ্ছে যে এটা চক্রান্ত নয়, তো এটা গভীরভাবে আগে থেকে ঠিক করে এমন একটা ঘটনা করা যেখানটাতে সারা ভারতের দৃষ্টি এসে পড়বে পশ্চিমবঙ্গের ওপরে, এবং শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার পরিকল্পনা নয় তো। আরেকটি দিকে আপনাদের দৃষ্টি আমি টানতে চাইছি, কালকে যখন বিধানসভায় বসে শুভেন্দুবাবু প্রেস বা মিডিয়াকে বাইট দিচ্ছিলেন, আপনাদের সকলের কাছেই আছেন, দেখবেন ওনার শারীরিক ভাষা, উনি বলছেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে। তিনি কেন্দ্রীয় সরকারের কেউ নন,
তিনি কেন্দ্রের শাসক দলের একজন, কিন্তু কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে দৃঢ়তার সঙ্গে বলছেন কি, আপনি দেখবেন আপনাদের ফুটেজ, তিনি হাতটাকে তুলে নিয়ে বলছেন কেন্দ্রীয় সরকার 356 কি 355 দিয়ে সমস্ত এখানকার ব্যবস্থাটা নিজেদের হাতে নিয়ে নেবেন। ঠিক এই ভঙ্গিতে বলছেন কে? শুভেন্দু অধিকারী। নিজেদের হাতে নিয়ে নেবেন, করায়ত্ত করা, মানে একটা নির্বাচিত সরকারকে তাদের দায়িত্ব থেকে চ্যুত করে বা তাদের দায়িত্বটাকে করায়ত্ত করার যে কথা শুভেন্দুবাবু কালকে দেখিয়েছেন বা বলেছেন, তাতেই কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে গ্রেটার কনস্পিরেসি এই ঘটনার পেছনে। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে যেভাবেই তদন্ত হোক না কেন, এক হচ্ছে দোষীদের বার করা, এবং এই দোষীদের পেছনে যারা মদতদারা বা এই গ্রেটার কনস্পিরেসি, এই চিত্রনাট্য, এই সব। আরেকবার বলবেন ওই নন্দীগ্রাম এবং আবার আমি বলছি, নন্দীগ্রামের ঘটনা যে হয়েছিল, এবং এটাও বলেন শুভেন্দুবাবু সেই মিটিংটাতে, যে যেদিন মানসবাবুর দেহ নিয়ে এসে কলকাতায় কালীঘাটের সামনে ঘটনার পরের দিনকার কথা বলছি, তখন নন্দীগ্রামের কথা বলেন এক নন্দীগ্রামেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিল। আমরা আর একটা নন্দীগ্রাম যদি এটা সাজিয়ে নিতে পারি, বা সাজানোর কথাটা বলেননি, করে নিতে পারি, তাহলেই কেল্লা ফতে। ঘটনাটা হচ্ছে এই নন্দীগ্রাম করে নেওয়ার যে চিন্তা, তাহলে কি তখন থেকেই চলছিল যে ম্যানুফ্যাকচার্ড ইনসিডেন্ট এমন একটা হবে যেটা রেপ্লিকেট করবে নন্দীগ্রামের মতন ঘটনা? এবং সেখানে বলছিলেন যে এখন আমাদের সরকার দিল্লিতে, নন্দীগ্রামের পরে রাষ্ট্রপতি শাসন হয়নি, কিন্তু এখন হবে, কারণ আমাদের সরকার আর আমাদের রাজ্যপাল। এই যে ঘটনাগুলো আজকে কিন্তু সব একসঙ্গে যদি আমরা দেখি, একটু দূরে গিয়ে পুরো ঘটনা দেখি, তাহলে কিন্তু সেখানে একটা চিত্রনাট্য পরিষ্কার হয়ে আস্তে আস্তে আসবে। সেই চিত্রনাট্যের পেছনে কারা আছে সেটা তদন্ত দরকার, এবং তদন্ত করে বার করতে হবে যে এই বাংলাকে অশান্ত করার জন্যে এইভাবে বিজেপি যারা জনসংযোগের দিক থেকে, ভোটের দিক থেকে, মানুষের পপুলার ভোট দিয়ে নির্বাচনের দিক থেকে যারা আসতে পারেনি, তারা কি ব্যাকডোর দিয়ে, পেছনের দরজা দিয়ে আসার এই কুপরিকল্পনা করেছে? এটা আমরা তদন্তের জন্য দাবি জানাবো। আপনি রাজ্যপালের কথা বললেন, রাজ্যপালের ভূমিকা গত 48 ঘন্টা দুটো দিক বলছি। এক, যখন ঘটনা ঘটেছে দুপুর পর্যন্ত কোনো রিয়াক্ট করেননি, বিধানসভায় হয়েছে, বিজেপি বিধায়করা বলেছে রাজ্যপাল কি করছেন, ঠিক হচ্ছে। তারপরে বিকেলের দিকে কাছাকাছি উনি টুইট করেছেন, বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করে চিঠি পাঠিয়েছেন, আজকে আবার 3 পাতা চিঠি পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছেন তার দায়িত্ব জ্ঞান। রাজ্যপালের গোটা বিষয়টা ভূমিকা আপনি বলছিলেন, তার সঙ্গে মিলে যাচ্ছেন একটু? না, রাজ্যপালকে তো ধরেই নেওয়া হতো। দেখুন, বিজেপিতে থাকা অবস্থায় আমি বুঝেছিলাম যে তৃণমূল খুব একটা যে ভুল কথা বলতেন, সেই সময় আমাদের প্রতিপক্ষ ছিলেন, যে রাজ্যপালের দপ্তরও যে একটা বিজেপির ঘাঁটি হয়ে উঠেছে, সেই নিয়ে কিন্তু আমার মনে অন্তত সংশয় ছিল না। কারণ যেভাবে আমাদের মধ্যে কথাবার্তা হতো, রাজ্যপালের অফিসটাকে যেভাবে টেকিং ফর গ্রান্টেড, আমি আবার বলছি, রাজ্যপালের অফিসটাকে টেকিং ফর গ্রান্টেড করা হতো মুরলীধর সেন লেনের অফিস থেকে, সেটা কিন্তু সঠিক গণতন্ত্রের পরিচয় নয়, সাংবিধানিক অবস্থানকেও সাপোর্ট করে না। কিন্তু আমি একটা কথা এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, আজকে কিছুদিন আগেই লখিমপুরের ঘটনা হয়েছে, সেখানে আপনি দেখেছেন কি ইউপির রাজ্যপাল এই একই রকম রিয়াক্ট করেনি। সুতরাং রাজ্যপালকে আমি আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই, তার গুরুত্বপূর্ণ তার পোস্ট, কনস্টিটিউশনাল সাংবিধানিক পোস্ট, সেখানে সারা ভারতের অন্য রাজ্যপালরা বিভিন্ন যে কোনো অনভিপ্রেত ঘটনা রাজ্যের মধ্যে, অনেক রাজ্যে অনেক সময় হয়েছে, এবং তাদের দেওয়া হয়েছে সেই আইন শৃঙ্খলা ঠিক করতে। এবং রিসেন্টলি আমরা উত্তরপ্রদেশেই এটা দেখেছি, এবং উত্তরপ্রদেশে সেই ঘটনার পরে উত্তরপ্রদেশের রাজ্যপাল আমাদের জানা নেই, তারা তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন যিনি আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী আদিত্যনাথকে ওই রকম চিঠি লিখে আমাদের রাজ্যপালের মতন
তাকে মনে করিয়ে দেওয়া তার কি রাজধর্ম, এরকম ঘটনা ঘটেনি, এখানে ঘটছে। তাহলে কি রাজ্য ক্ষেত্রে বিশেষে রাজ্যপালদের টোন, ভয়েস, মতামত, দৃষ্টিভঙ্গি সব পাল্টে যায়? এই প্রশ্নটা আমি রাখছি রাজ্যপালের কাছে, আমাদের রাজ্যপালের কাছে। জয়প্রকাশ দা, আপনি যে শুভেন্দু অধিকারী নিয়ে আগের দিন বোমা ফাটিয়েছিলেন ফোনালাপ নিয়ে, যে শুভেন্দু কিরমভাবে জিতেছে, আজকের আবার এই নন্দীগ্রাম করতে হবে তাহলে এই কেল্লা পথে, এইটা যে বলছেন আগের দিন তো নোটিশ পেয়েছিলেন, আজকের কি আবার কি নোটিশ পেতে চাইছেন নাকি? না, শুভেন্দুবাবুর আগের দিনের আমি কিন্তু বোমা ফাটাইনি। শুভেন্দুবাবুর একটা সুনির্দিষ্ট বক্তব্য আমি রেখেছি, যেটা তিনি বলেছিলেন যে অনেক কায়দা করে জিততে হয়েছে, কোট অ্যান্ড কোট। হ্যাঁ, তার উপরে শুভেন্দুবাবু আমাকে একটি আইনি চিঠি পাঠিয়েছিলেন এবং তাতে অদ্ভুতভাবে যে কায়দা কথাটা, অনেক কায়দাটা উনি নেগেটিভ অর্থেই ধরেছেন। আমি বলিনি কায়দা মানে ফেয়ার কায়দা, মানে লিগাল কায়দা না ইললিগাল কায়দা। উনি কি কায়দা করেছেন সেটা মানুষ বুঝবে। কিন্তু উনি ওই ভাড়ার ঘরে না কি বলে, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, তো ওই কায়দাটা উনি বলেছিলেন, আমি সেটা রিপিট করেছি। কিন্তু উনি চিঠিতে যেটা মিন করেছেন, কায়দা মানেই খারাপ, মানে কিছু একটা গন্ডগোল করেছেন। আমি তার উত্তরে বলেছি কায়দাটা খারাপ না ভালো তুমি এক্সপ্লেন করবে, আমি তার উত্তরও দিয়েছি। আমি আমার কথা থেকে পেছোচ্ছি না, আমি যা বলেছিলাম সে কথাতেই আছি। শুভেন্দুবাবুর লিগাল নোটিসের এগেনস্টে আমারও জবাব গেছে, সেখানে বলেছি যেটা বলেছিলাম সেটা এখনও আমি বলছি। এবং ওটা মানেটা খারাপ না ভালো, 1 নম্বরই না 2 নম্বরই, সেটা তুমিই এক্সপ্লেন করতে হবে। আর সেটা যদি কোর্টে এসে এক্সপ্লেন করতে চাও, আমি রাজি আছি কোর্টে যেতে, আমি সুস্পষ্ট জানিয়েছি। আর আজকেও যেটা বললাম সেটার জন্য যদি শুভেন্দুবাবু মনে করেন লিগাল চিঠি পাঠাবেন, সেটাও আমি দেখব। যা বলছি দায়িত্ব নিয়েই বলছি। কুণালদা, আমার একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘটনা ঘটেছে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, পারিবারিক বিবাদ। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনা ঘটিয়েছে বিজেপি সিপিএমরা। আবার গতকাল কিন্তু মনোজ মালব্য সাংবাদিক সম্মেলন করে বলেছেন এটা গ্রাম্য বিবাদ। এই যে 3 রকম কথা উঠছে। কোনো 3 রকম না, একদম পরিষ্কার একটাই কথা, যেটা বারবার বলা হচ্ছে, যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটাই ডিজি বলছেন। আপনারা দুটো জিনিসকে কোথাও একটা বোধহয় একটা আরেকবার আমার মনে হয় এটা ক্লিয়ার করে নেওয়া ভালো। যেটা বোঝানো হয়েছে যে যেহেতু এদের এই পারস্পরিক খুনটার মধ্যে কোনো রাজনীতি ছিল না, অর্থাৎ এই আগুন লাগা বা এদের মধ্যে কোনো রাজনৈতিক সংঘর্ষটা ছিল না, ফলে এটাকে বৃহত্তর ষড়যন্ত্র বলা হচ্ছে। অর্থাৎ তৃণমূলেরই জনপ্রিয় নেতা মারা যাচ্ছেন, খুন করা হচ্ছে, আবার তৃণমূল সমর্থকদের বাড়িতেই আগুন লাগানো হচ্ছে। ফলে এমন কোন মহল করছে যারা এই ইস্যু তৈরি করার চেষ্টায় এই জীবনগুলো নিয়ে খেলা করছে। ফলে এটা খুব পরিষ্কার বলা হয়েছে যে যাকে মারা হয়েছে আর যাদের বাড়ি আগুন লাগানো হয়েছে এইটার মধ্যে কোনো, এদের মধ্যে কোনো পারস্পরিক রাজনীতি নেই, তো পরিষ্কার কথা বলা হয়েছে। কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্র, যেটা বাংলাকে কলুষিত করার জন্য, তৃণমূলকে বিব্রত করার জন্য কোন লোক, কোন মহল যারা কথায় কথায় কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বলে, কোন মহল যারা আমাদেরই জনপ্রিয় নেতাকে খুন করছে, আবার রাতে আমাদের সমর্থকদের বাড়িতেই আগুন লাগাচ্ছে, আবার আমাদের অস্বস্তিতে ফেলতে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে, আমরা সেই জিনিসটার উপর পরিষ্কার বলেছি। এর মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। জয়প্রকাশ দা, আপনি যে অভিযোগ আনছেন যে কয়েক মাস আগে একটি বৈঠক হয়, সেই বৈঠকে আপনি ছিলেন এবং নন্দীগ্রাম আর একটা করিয়ে দেওয়া গেলে কেল্লা ফতে, তো সেই বৈঠকে উনি বললেন আপনারা শুনলেন, সেটা তো হতে পারে না। অনেকেই আবার এই আলোচনা হয়েছে, হ্যাঁ আলোচনা হয়েছে, আলটিমেটলি কোনো সিদ্ধান্ত হয়েছিল যে প্রকাশ একজন বিজেপির শীর্ষ নেতা হিসেবে জয়দা বৈঠকে ছিলেন। আজকে শুধু এইটুকুই বলা হয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই বৈঠক বা এরকম অন্য বৈঠকের যদি ভেতরের যেগুলো সামনে এলে মানুষ আরো বিজেপিকে চিনতে পারবেন, নিশ্চিতভাবে যথাসময় সবটা বলা হবে। জাস্ট একটাই, মানে সেই বৈঠকের কোনো সিদ্ধান্ত হয়েছিল না, আমি পরিষ্কার ওই রকম সিদ্ধান্ত তো ওই রকম ভাবে সাধারণভাবে হয় না। আলোচনার থেকেই বোঝা যায়
যে একটা চিন্তার সবাই কি সাপোর্ট করেছিল যে হ্যাঁ না এটা না করতে হবে? সাপোর্ট কয়েকজন হ্যাঁ কয়েকজন বলে আরে এটা কি কথা হলো, অপরিণত কথা কেউ কেউ মনে করেছিলেন, কেউ কেউ চুপ করে শুনেছিলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার যে চলছে ভেতরে, সেটা তখনই বুঝেছিলাম। এবং আমি এইটুকুনি বলতে পারি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি একটি নোট পাঠিয়েছিলাম, মানে আমার বোধহয় সেটাই শেষ নোট কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি বিজেপির রাজ্য কাছে। সভাপতি তৎকালীন দিলীপ ঘোষ কি রাজি ছিলেন? না, তৎকালীন তখন সুকান্ত মজুমদার। পাল্লাবাড়ি কাদের ছিল, সমর্থনের পক্ষে না সমর্থনের পক্ষে না না ওই রকম না, আমার এইটুকুনি মনে আছে আলোচনাটা ওঠে, Majority তাতে কাদের সেই ছিল? যে হ্যাঁ করতে হবে এরকম নাকি? এরকম বলা যাবে না, আচ্ছা, মেজরিটি তারপরে কোন দিকে অন্য বলে। কোনো বৈঠকে এই ধরনের কোনো সিদ্ধান্ত যে হ্যাঁ ঠিক আছে এটা করতেই হবে? আমার আজকের এইটাই বক্তব্য এই ঘটনা নিয়ে, যে যেটা শুভেন্দুবাবু সেদিন, এবং মনে রাখতে হবে শুভেন্দুবাবু বারবার কিন্তু আগেও বা বিজেপিতে জয়েন করার পর থেকেও বলতেন যে নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামে যা হয়েছে, তিনি হচ্ছেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা, এটা আপনারাও শুনেছেন বিভিন্ন জায়গায়। সুতরাং নন্দীগ্রামের ট্রেডমার্কটা ওনার, এটা উনি মোটামুটি মনে করে ক্লেম করতেন। ন্যূনতম 10 জন ব্যক্তি তো মিটিং এ থাকতো। শুনুন, আমি কতজন ছিল সেই ডিটেলস যখন প্রয়োজন হবে সামনে আমি আনবো, সামনে তারপরে বলবো। একটা প্রশ্ন। কিন্তু একটাই কথা আমি বলছি, সেই সময়কার শুভেন্দুবাবুর কথাতে একটা জিনিস আমার কাছে খুব চমক লেগেছিল, বা আমার কাছে মানে শকিং লেগেছিল, যে চিন্তা হতে পারে যে মানুষের জীবন নিয়ে রাজনীতি তা করা। বলছি আর তো নন্দীগ্রামের ঘটনা যেত না, অন্য কোনো জেলাকে কি আইডেন্টিফাই করে না আপনি এই জেলায় এই বুঝতেই অস্ত্রটা তৈরি পারলেন না, বুঝতেই পারলেন এই তো না। বোঝাতে চেয়েছি, যে কোনো বাংলার যে কোনো প্রান্তে ওই ধরনের ঘটনা করা। ঠিক আছে। মানে শুভেন্দুবাবুর কথায় সমর্থন করতো তখন বিজেপি যারা থাকতেন মিটিং এ। না না শুনুন, একটা জায়গায় তার পরবর্তী ক্ষেত্রে পার্টি কী করবে বা ভেতরে কি করবে না করবে সেটা তো আলাদা বিষয়, কিন্তু একটা কোনো পলিটিক্যাল পার্টি যদি তাদের গুরুত্বপূর্ণ নেতা এরকম ভাবনা চিন্তাও করতে পারেন, সেটাও তদন্ত সাপেক্ষ হওয়া উচিত।